ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সির পার্ট এ থেকে আমরা অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার্স চ্যাপ্টারটা স্টার্ট করেছি। এই চ্যাপ্টারে আগের দিন আমরা এই সম্বন্ধে যে কোশ্চেনগুলো পড়েছিলাম সেগুলো একবার বলে দেব। আগের দিন প্রথমেই আমরা এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো দেখেছি। এরপরে ইস্যু অফ ডিভেঞ্চার্স ফর ক্যাশ এর মধ্যে যে 6টা কেস হয় সেই 6টা কেস নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই 6টা কেসের ক্ষেত্রে অ্যালটমেন্টে কি কি চেঞ্জেস হয় অর্থাৎ জার্নাল কি হয় সেই জার্নালগুলো সম্বন্ধেও আমরা দেখেছি। তারপরে আমরা একটা প্রবলেম শুরু করেছিলাম। সেই প্রবলেমের দুটো পার্ট ছিল। প্রথম পার্টটা আমরা আগের দিন দেখেছি, আজকে আমরা দ্বিতীয় পার্ট থেকে শুরু করব। আগের দিন আমরা যে অঙ্কটা শুরু করেছিলাম সেটা আরেকবার দেখে নেব। রবিনসন লিমিটেড ইস্যুস 12,008% debentures at the rate ₹100 each, payable entirely on allotment. So the journal entries, if the debentures are issued at par, issued at a discount at the rate 5% and issued at a premium of 10%. Redemption being at par in all cases. মানে যখন রিডেমশন অ্যাট পার তখন ইস্যু অ্যাট পার, ইস্যু অ্যাট এ ডিসকাউন্ট আর ইস্যু অ্যাট এ প্রিমিয়াম হলে অ্যালটমেন্টের ক্ষেত্রে কি কি জার্নাল হয় সেই পার্টটুকু আমরা আগের দিন করেছি, মানে এতটা আমরা আগের দিন করেছি। আজকে আমরা বাকি পার্ট থেকে শুরু করব। You are also required to make the journal entries if the debentures are repayable at a premium of 4% but issued at par at a discount of 10%. মানে এখানে বলেছে যে রিডেমশনটা হচ্ছে প্রিমিয়ামের। কত পার্সেন্ট প্রিমিয়াম? 4%। সেক্ষেত্রে দুটো কেস দিয়েছে, অর্থাৎ ইস্যু অ্যাট পার আর ইস্যু অ্যাট এ ডিসকাউন্ট। এই ক্ষেত্রে এই দুটো সিচুয়েশানে জার্নাল এন্ট্রি কী হবে সেটাই আমরা আজকে দেখব। তাহলে দেখো, আমি উপরে লিখে নিয়েছি বি দিয়ে রিডেমেবল অ্যাট এ প্রিমিয়াম অফ 4%। জার্নালে ছক টেনে নিয়েছি, ডেট, পার্টিকুলার্স, এলএফ, ডেবিট, ক্রেডিট। ফার্স্ট কি বলেছিল? ইস্যুড অ্যাট পার, রিডিমেবল অ্যাট দ্য রেট 4% প্রিমিয়াম। তো এক্ষেত্রে প্রথম যে জার্নালটা হবে সেটা হচ্ছে ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট। আমি যখন জার্নালগুলো করেছিলাম তখন পাশে ব্র্যাকেটে কিন্তু আমি সব কোনটার কি ভ্যালু হয় সেটা আমি বলে দিয়েছিলাম। যেমন দেখবে ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এর পাশে আমি বলেছিলাম অ্যালটমেন্ট মানি ডিউ, মানে যতটা অ্যালটমেন্ট মানি ডিউ আছে সেটাই এখানে হবে। তাহলে এখানে কত ছিল? 12,000 ডিভেঞ্চার ছিল, কত করে? 100 করে। তাহলে দেখো 12 লাখ অ্যালটমেন্ট মানি ডিউ। লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট, ব্র্যাকেটে কী ছিল? প্রিমিয়ামের ফলে যে লসটা হয়েছে, অর্থাৎ ডিভেঞ্চারটা প্রিমিয়ামে ইস্যু করেছে, 100 টাকার ডিভেঞ্চার 104 টাকায় বিক্রি করেছে, তাহলে যে 4 টাকা তোমার লস হয়েছে প্রিমিয়ামে ইস্যু করার ফলে সেই লসটা এখানে আসবে। লস অন ইস্যু অফ ডিভেঞ্চার, তাহলে কত? 12 লাখের 4%, তাহলে হচ্ছে 48,000। তারপর ক্রেডিটে আসছে টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট, ব্র্যাকেটে কী লেখা ছিল? ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে 12 লাখ, কারণ 12,000 ইন্টু 100, তাহলে 12 লাখ। আর টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট, তাহলে প্রিমিয়ামের ভ্যালুটা, এটা লস আর এটা হচ্ছে প্রিমিয়ামের ভ্যালু। তো প্রিমিয়ামের ভ্যালু 48,000, কারণ 48,000 প্রিমিয়ামের ফলেই 48,000ই লস হয়েছে, তাই এখানে দুটোই সেম হবে। তাহলে টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট 48,000। ন্যারেশন লিখে নিয়েছি, বিং অ্যালটমেন্ট মানি ডিউ on 12,008% debenture at the rate ₹100 each but redeemable at ₹104.
এরপর যখন অ্যালটমেন্ট মানি রিসিভ করছে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, তাহলে 12 লাখ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। পরের কেস কি বলেছিল, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অফ 10% আর রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম অফ 4%। সেক্ষেত্রে আমাদের জার্নালটা সেমই হচ্ছে, ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট। কিন্তু এখানে অ্যামাউন্টগুলো কি চেঞ্জ হবে সেটা দেখে নেব। প্রথমে বলছে ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। দেখো আমি জার্নালে বলেছিলাম যে অ্যালটমেন্ট মানি নেট অফ ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট ভ্যালুটা বাদ দিয়ে অ্যালটমেন্ট মানিটা এখানে আসবে। তো ডিসকাউন্ট ভ্যালুটা কত ছিল না 12 লাখের 10% ডিসকাউন্ট বলেছে, ইস্যুড হয়েছে 10% ডিসকাউন্টে, তাহলে 12 লাখে 10% মানে 1,20,000, তাহলে 12 লাখ থেকে 1,20,000 বাদ দিলে 10,80,000, তাই এখানে দেখো 10,80,000 এসছে। অ্যামাউন্ট অ্যালটমেন্ট মানি নেট অফ ডিসকাউন্ট। এরপর বলছে লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট। এখানে লস দুটো হয়েছে, একটা ইস্যু করেছে ডিসকাউন্টে সেটা একটা লস, আবার একটা রিডেমশনও হয়েছে প্রিমিয়ামে সেটাও একটা লস, তাই টোটাল লসটা এখানে আসবে। তাহলে লস অন ইস্যু অফ ডিভেঞ্চার কত, 12 লাখের 10% এটা ডিসকাউন্ট ভ্যালু, আর 12 লাখের 4% প্রিমিয়াম ভ্যালু, তাহলে টোটাল 12 লাখের 14% এখানে আসবে। দেখো 12 লাখের 14% করলে 1,68,000। টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট ফেস ভ্যালু 12 লাখ, তাই 12 লাখ এসছে। আর টু প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট শুধু প্রিমিয়াম ভ্যালুটা এখানে আসবে 48,000, কারণ প্রিমিয়াম হচ্ছে 12 লাখের 4%। তাহলে এইটা আর এটার মধ্যে ডিফারেন্স তোমরা বুঝেছো, এখানে অন্য কোনো লস ছিল না, তাই প্রিমিয়ামের ভ্যালুটাই লস হয়েছে, কিন্তু এখানে প্রিমিয়ামের ভ্যালুর সাথে ডিসকাউন্টে ইস্যু করেছে বলে প্রিমিয়ামের ভ্যালুর সাথে ডিসকাউন্ট ভ্যালু যোগ করে লস হয়েছে। তাহলে এইভাবে এখানে এই জার্নালটা হলো। আর লাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 10,80,000। তাহলে এই হচ্ছে তোমাদের রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম হলে ইস্যুড অ্যাট পার আর ইস্যুড অ্যাট এ ডিসকাউন্টে কী জার্নাল হয় সেটা আমি তোমাদের দেখালাম। আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা বলছে ইস্যু অফ ডিভেঞ্চার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এতক্ষণ আমরা যেগুলো করলাম সেটা কনসিডারেশনটা ক্যাশে হলে কি কি হয়, ছটা কেস, সেটা হচ্ছে কনসিডারেশন ফর ক্যাশ ছিল, এটা হচ্ছে আদার দ্যান ক্যাশ, ক্যাশ ছাড়া। একটু বলে নি ব্যাপারটা কি, অনেক সময় নগদ অর্থ ছাড়া অন্য কোনো প্রতিদানের জন্য ডিভেঞ্চার বিলি করা হতে পারে, অর্থাৎ সবসময় যে ক্যাশ পাওয়ার জন্যই ডিভেঞ্চার ইস্যু করা হয় তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে দুটো কোম্পানির যখন অ্যামালগামেশন হয়, অর্থাৎ একটা কোম্পানি যখন আর একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে যায় বা একটা কোম্পানি আর একটা কোম্পানিকে হোল্ড করে, তখন যে কোম্পানিটা বিক্রেতা কোম্পানি, সেই কোম্পানির যে শেয়ার হোল্ডাররা থাকে সেই শেয়ার হোল্ডারদের প্রতিদান যে ক্রেতা কোম্পানি থাকে সেই কোম্পানি ক্যাশ না দিয়ে অনেক সময় নিজের কোম্পানির শেয়ার ইস্যু করেও দিতে পারে, সেটাই হচ্ছে ইস্যু অফ ডিভেঞ্চার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। মানে ধরো এ কোম্পানি আর বি কোম্পানি, এ কোম্পানিকে বি কোম্পানি হোল্ড করে নিচ্ছে, মানে এ কোম্পানিটা অবলুপ্তি ঘটে যাচ্ছে, এ কোম্পানিকে বি কোম্পানি কিনে নিচ্ছে, তাহলে এখানে ক্রেতা কোম্পানি বি আর বিক্রেতা কোম্পানিকে এ, তাহলে এই বি কোম্পানি এ কোম্পানির যে শেয়ার হোল্ডাররা আছে তাদের যে শেয়ারের দাম সেটা অনেক সময় ক্যাশে না দিয়ে বি কোম্পানিরই শেয়ার বা ডিভেঞ্চার ইস্যু করে দিয়ে থাকে, এটাকেই বলা হচ্ছে ডিভেঞ্চার ফর কনসিডারেশন ফর আদার দ্যান ক্যাশ। এক্ষেত্রে কী কী জার্নাল হয়, মানে এরকম সিচুয়েশান হলে কী কী জার্নাল হয় সেটা আমরা এবার দেখব। দেখো ফার্স্ট বলছে ফর পারচেস অফ অ্যাসেট, অর্থাৎ ওই কোম্পানি সব অ্যাসেটগুলো কিনে নেয়, তাহলে ফর পারচেস অফ অ্যাসেট যেটাকে আমরা বলি পারচেস কনসিডারেশন। এক্ষেত্রে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। এরপর ফর ইস্যু অফ ডিভেঞ্চার টু দ্য ভেন্ডার, এবার ভেন্ডারকে ডিভেঞ্চার ইস্যু করছে, কনসিডারেশন পেড,
কনসিডারেশন পেড ক্যাশে দিচ্ছে না, আদার দ্যান ক্যাশে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? ডিভেঞ্চার ইস্যু করে দিচ্ছে। তাহলে তখন এখানেও তিনটে সিচুয়েশান হতে পারে, অ্যাট পার, অ্যাট এ প্রিমিয়াম, অ্যাট এ ডিসকাউন্ট। অ্যাট পার হলে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ডট ডট পার্সেন্ট ডিভেঞ্চার্স অ্যাকাউন্ট, কারণ এখানে আমরা ক্যাশ বা ব্যাংক লিখতে পারবো না, কারণ ক্যাশে দিচ্ছে না। তাই ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ডট ডট পার্সেন্ট ডিভেঞ্চার্স অ্যাকাউন্ট। অ্যাট এ প্রিমিয়াম, vendor account debit to dot dot percent debentures account to securities premium account at a premium। আর at a discount হলে vendor account debit discount on issue of debenture account debit to dot dot percent debentures account। তাহলে এখানেও এই তিনটে জার্নাল তিনটে সিচুয়েশানে হতে পারে। তাহলে প্রথমে পারচেস কনসিডারেশনের সময় অ্যাসেট পারচেস করে নিলে যা একটা জার্নাল হচ্ছে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। এবার ওই ভেন্ডারকে যখন তার কনসিডারেশনটা পেড করছে তখন ডিভেঞ্চারে ইস্যু করার সময় তিনটে সিচুয়েশানে তিন রকম জার্নাল হচ্ছে। এরপর আমরা এই রিলেটেডই একটা প্রবলেম দেখে নেব। কি বলেছে প্রবলেমটা পড়ে নিই একটু। বেটা লিমিটেড ইস্যুড 5,009% debenture of rupees 500 each. Pass necessary journal entries for the issue of debentures in the books of the company in the following case. When debentures are issued at a premium of 25% to the vendors for machinery purchased for rupees 6,25,000। তাহলে কি বলছে না, এখানে ডিভেঞ্চার ইস্যু করেছে প্রিমিয়ামে 25% প্রিমিয়ামে, আর ভেন্ডারের থেকে একটা মেশিনারি পারচেস করে নিয়েছে। মেশিনারিটার ভ্যালু কত? 6,25,000। তাহলে এক্ষেত্রে কী কী জার্নাল হয় এবার আমরা দেখে নেব। তাহলে আমরা জার্নালে ছক টেনে নিয়েছি। ইন দ্য বুকস অফ বেটা লিমিটেড জার্নাল এন্ট্রিজ, ডেট, পার্টিকুলার্স, এলএফ, ডেবিট, ক্রেডিটের অ্যামাউন্ট। তাহলে প্রথমে একটা মেশিনারি পারচেস করেছে, তার জার্নাল এন্ট্রি হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত? 6,25,000 বিং মেশিনারি পারচেস। এটা কমন জার্নাল, তোমরা আগেও জানো। এরপরে কি বলেছিল না, ডিভেঞ্চার ইস্যু করেছে ওই ভেন্ডারকে সিকিউরিটিস প্রিমিয়ামে 25% প্রিমিয়ামে, অর্থাৎ ডিভেঞ্চার ইস্যু 25% প্রিমিয়ামে হয়েছে। তো এক্ষেত্রে জার্নালটা কী ছিল? ভেন্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু 9% ডিভেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবার অ্যামাউন্টগুলো দেখে নেব। দেখো, ভেন্ডার্স অ্যাকাউন্ট ডেবিট, আমাকে ভেন্ডারকে কনসিডারেশন ফুল পেমেন্ট করতে হবে, তাই 6,25,000 ভেন্ডার্স অ্যাকাউন্ট ডেবিট 6,25,000। এবারে ডিভেঞ্চার, নাম্বার অফ ডিভেঞ্চার কত সেটা কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, কারণ এখানে নাম্বার অফ ডিভেঞ্চার কিন্তু মেশিনারির ভ্যালুর রেসপেক্টে হবে। মেশিনারির ভ্যালু কত ছিল? 6,25,000। তাহলে এখানে দেখো একটা ফর্মুলা ইউজ হয়েছে, নাম্বার অফ ডিভেঞ্চার ইস্যুড ইজ ইকাল টু অ্যামাউন্ট ডিউ টু ভেন্ডার ডিভাইডেড বাই ইস্যু প্রাইস পার ডিভেঞ্চার। তাহলে অ্যামাউন্ট ডিউ টু ভেন্ডার কত? 6,25,000, কারণ 6,25,000 টাকার মেশিনারি কিনেছে, ওই অ্যামাউন্টটাই পে করতে হবে ভেন্ডারকে। তাহলে 6,25,000 ডিভাইডেড বাই ইস্যু প্রাইস পার ডিভেঞ্চার। ইস্যু প্রাইস কত? দেখো, ভ্যালু ছিল 500 পার শেয়ার আর প্রিমিয়াম ছিল 25%, তাহলে 500 প্লাস 500-এ 25%, তাহলে 500-এ 25% মানে হচ্ছে 125। তাহলে 500টা হচ্ছে তোমার ইস্যু প্রাইস আর 125 হচ্ছে প্রিমিয়ামের ভ্যালু, তাহলে হচ্ছে 625 করে 625। তাহলে 6,25,000 ডিভাইডেড বাই 6,625 করলে কত হচ্ছে? 1,000 ডিভেঞ্চার্স। তাহলে নাম্বার অফ ডিভেঞ্চার ইস্যু 1,000 ডিভেঞ্চার। দেখো, তাহলে 9% ডিভেঞ্চার 1,000 ইন্টু 500, কারণ 500টা হচ্ছে ডিভেঞ্চারের ভ্যালু, তাহলে 1,000 ইন্টু 500 5 লাখ। আর সিকিউরিটিস প্রিমিয়ামটা কত ছিল? 525%, মানে 125, তাহলে 1,000 ইন্টু 125 1,25,000। তাহলে ভেন্ডার্স অ্যাকাউন্ট ডেবিট 6,25,000 টু 9% ডিভেঞ্চার অ্যাকাউন্ট 5 লাখ টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট 1,25,000 বিং ডিভেঞ্চার্স ইস্যুড টু ভেন্ডার।
এরকম অঙ্ক তোমাদের কিন্তু 4 মার্কসে ছোট একটা অঙ্ক দিতে পারে। এক্ষেত্রে নাম্বার অফ ডিভেঞ্চার ইস্যুডের এই যে ওয়ার্কিংসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ নাম্বার অফ ডিভেঞ্চার ইস্যুড ক্যালকুলেট না করতে পারলে এই অ্যামাউন্টগুলো কিন্তু পুরো ভুল হয়ে যাবে। তাহলে এইটা ভালো করে দেখবে, আদার দ্যান ক্যাশ। আজকের যে লাস্ট টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিভেঞ্চার ইস্যুড অ্যাজ কোলেটারাল সিকিউরিটি। কোলেটারাল সিকিউরিটি কি সেটা আগে আমরা একটু দেখে নিই। না, কোনো ঋণ গ্রহণকারী ব্যক্তি ঋণদাতার কাছ থেকে ঋণ গ্রহণ করার সময় তার মুখ্য জামিন ছাড়া অন্য কোনো অতিরিক্ত জামিন রাখলে তাকে অতিরিক্ত জামিন বা কোলেটারাল সিকিউরিটি বলা হয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন আরেকজনের কাছ থেকে ঋণ গ্রহণ করছে, তখন যে ঋণ গ্রহণ করছে তাকে নিশ্চয়ই একটা সিকিউরিটি রাখতে হয়, একটা জামিন রাখতে হয়। তো সেক্ষেত্রে মেন যে সিকিউরিটি থাকে, সেই মেন সিকিউরিটি ছাড়াও যদি অন্য কোনো সিকিউরিটি জমা দেয়, অর্থাৎ তাকে দেয়, তাকে অতিরিক্ত জামিন বা কোলেটারাল সিকিউরিটি বলা হয়। এখানে অতিরিক্ত বা অ্যাডিশনাল এই শব্দটারই প্রতিশব্দ হচ্ছে কোলেটারাল। অতিরিক্ত জামিন বলতে কোলেটারাল সিকিউরিটি বোঝায়। যেমন একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে যে মিস্টার এক্স একটি হ্যান্ড নোট দিয়ে মিস্টার ওয়াইয়ের নিকট থেকে 1000 টাকা ঋণ গ্রহণ করলো। ওয়াইকে উক্ত ঋণ পরিশোধ সম্পর্কে আরও সুনিশ্চিত করার জন্য সাদা পৃষ্ঠাঙ্কন পূর্বক অর্থাৎ উইথ ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্টস তার নিজস্ব কতকগুলো শেয়ার পত্র ওয়াইয়ের নিকট হস্তান্তর করলো। তাহলে কি বলছে না, মিস্টার এক্স ওয়াইয়ের থেকে একটা লোন নিয়েছে, সেই লোন নিয়েছে 1000 টাকার একটা ঋণ নিয়েছে। সেই ঋণ নেওয়ার সময় একটা হ্যান্ড নোট দিয়েছে, তাহলে এটাই হ্যান্ড নোটটাই তার মুখ্য জামিন অর্থাৎ প্রিন্সিপাল সিকিউরিটি, কারণ এই নোট দেখিয়েই ঋণ আদায় করতে পারে। কিন্তু দেখো বলেছে এই মুখ্য সিকিউরিটি ছাড়াও অতিরিক্ত জামিন হিসেবে কি দিয়েছিল না, নিজের কোম্পানির শেয়ারপত্রগুলো দিয়েছিল। তাহলে এক্ষেত্রে এই হ্যান্ড নোটটা হচ্ছে মেন প্রিন্সিপাল সিকিউরিটি, মানে মেন সিকিউরিটি, আর অতিরিক্ত জামিন হচ্ছে ওই শেয়ারগুলো। এই অতিরিক্ত জামিনটাকেই বলা হচ্ছে কোলেটারাল সিকিউরিটি। এক্ষেত্রে এরকম সিচুয়েশানে হলে জেনারেলি এই ডিভেঞ্চার ইস্যু রিলেটেড কোনো এন্ট্রি হিসাবের বইতে করতে হয় না। একটা সাধারণ জেনারেল এন্ট্রি করতে হয়, যেটা আমরা লোন নেওয়ার সময় করি। দেখো অ্যাকাউন্টিং প্রসিডিওর বলে আমি লিখেছি জেনারেল এন্ট্রি, ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট, যেটা নর্মাল লোনের ক্ষেত্রে হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই ডিভেঞ্চার হিসাব বইতে লিপিবদ্ধ করার প্রয়োজন বোধ করেন, তাহলে কি এন্ট্রি হবে দেখো, ইফ দ্য অ্যাকাউন্টেন্ট ওয়ান্টস টু রেকর্ড দিস টাইপ অফ ডিভেঞ্চার, তাহলে ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যাকাউন্ট, তখন এই জার্নালটা হবে ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যাকাউন্ট। এটা জানোই তোমরা যে এরপর যখন এই ডিভেঞ্চারটা পেমেন্ট হয়ে যাবে, তখন এর উল্টো এন্ট্রি হয়ে ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল করতে হবে। তাহলে যখন এই ডিভেঞ্চারটা পেমেন্ট হয়ে যাবে, তখন জার্নালটা হবে ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে এক্ষেত্রে এই দুটো জার্নালই আসে। জেনারেলি এখান থেকে একটা শর্ট নোটস হিসেবে পড়ে রাখবে উইথ অ্যাকাউন্টিং প্রসিডিওর। এরপর লাস্ট টপিক আমরা একটা প্রবলেম দেখে নেব, যেখানে বলেছে যে এই রকম কোলেটারাল সিকিউরিটির ক্ষেত্রে ব্যালেন্স শিটে কিভাবে শো করতে হয়, সেই ব্যালেন্স শিটটুকু আমরা এখানে দেখে নেব। তো প্রবলেমটা পড়ে নিই আগে। এক্স লিমিটেড অবটেন্ড এ লোন অফ ₹4 lakh from IDBI Bank. The company issued 5,009% debenture of ₹100 each as collateral security for the same. So, how these items will be presented in the balance sheet of the company? অর্থাৎ কোনো কোম্পানির ব্যালেন্স শিটে এই আইটেমটা কিভাবে শো করবে সেটাই এখানে করতে হবে। তাহলে দেখো আমি প্রথমে ব্যালেন্স শিটের ছক কেটে নিয়েছি। তোমাদের ভার্টিক্যাল ফর্মে ব্যালেন্স শিট যেমন করতে হয় পার্ট বিতে তোমরা শিখেছো, সেভাবেই করব। ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ অন। তাহলে দেখো এখানে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, প্রথম হেডিং কি হয় ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, তার আন্ডারে সাব হেডিং হয়েছে নন কারেন্ট লায়াবিলিটিস, কারণ ডিভেঞ্চার আমাদের নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে আসে।
তার আন্ডারেও আমি লিখেছি লং টার্ম বরোয়িংস। লং টার্ম বরোয়িংস লিখে 9% ডিভেঞ্চার্স। কত ডিভেঞ্চার ছিল? 5000 ডিভেঞ্চার, 100 ইচ, তাহলে 5 লাখ। এর থেকে লেস হবে ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট, কারণ একটা কোলেটারাল সিকিউরিটি রেখেছে, তাই লেস ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট 5 লাখ। তাহলে দেখো লেস করে আমার এখানে কিন্তু অ্যামাউন্ট এসছে ব্ল্যাঙ্ক। এরপর নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে আমার লোনটাও আসে, লোন ফ্রম আইডিবিআই ব্যাংক। তাহলে লোন ফ্রম, আমি লোন কত নিয়েছিলাম? 4 লাখের লোন নিয়েছিলাম, তাহলে সেই লোনটা এসছে লোন ফ্রম আইডিবিআই ব্যাংক 4 লাখ। টোটাল করে নিয়েছি 4 লাখই টোটাল হয়েছে। আর অ্যাসেট দিকে কি আসবে? আমি যে লোন নিয়েছি আইডিবিআই ব্যাংক থেকে, সেই লোন হিসেবে আমি কি নিয়েছি? ক্যাশ নিয়েছি, তাহলে আমার ব্যাংকে ক্যাশ এসছে, তাই কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ অ্যাট ব্যাংক বলে 4 লাখ। তাহলে এদিকেও আমার টোটাল হয়েছে 4 লাখ। তাহলে এইভাবে এইটা এই কোলেটারাল সিকিউরিটি রিলেটেড যদি কোনো প্রবলেম আসে সেটা ব্যালেন্স শিটে এইভাবে শো করতে হয়। তাহলে পার্ট এ থেকে আমরা অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার চ্যাপ্টারটা কমপ্লিট করলাম।